স্ক্রিনের উপরে যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্কুল সার্ভিস গ্রুপ ডি পরীক্ষার প্র্যাকটিস সেট। ইতিমধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আর পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে। তাই যারা পরীক্ষা দেবে বলে ঠিক করেছো, এছাড়াও পরীক্ষা ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য কিন্তু বারবার করে একটা রিকোয়েস্ট করব, শুধু ক্লাসগুলো দেখলে হবে না, তোমাদের প্র্যাকটিসও করতে হবে। বিভিন্ন রকম প্র্যাকটিস সেট যদি তুমি চাও তাহলেও পেয়ে যাবে 85 309 82 506 এই নাম্বারে ফোন করলে। এছাড়াও তোমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাও তুমি ফোন করতে পারো 85 309 82 506 এই নাম্বারে ফোন করলে তুমি সরাসরি এখানে কথা বলতে পারো। যদি কোনো পিডিএফ বিষয়ে কথা বলতে চাও কথা বলতে পারো। এছাড়াও যদি তুমি মনে করো যে আমি কীভাবে পাস করবো অ্যাকশনসে, সেটার জন্য তুমি ফোন করতে পারো। তো আর এডুকেশন স্কুল তোমাকে সবসময় হেল্প করবে। তো চলো আমরা শুরু করি আজকের প্র্যাকটিস সেট, স্কুল সার্ভিসের গ্রুপ ডি পরীক্ষার প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী গ্রুপ ডি পরীক্ষা দেবে। তো চলো আমরা একের দাগের তো প্রশ্ন শুরু করব, তবে আমরা আগে অঙ্ক প্রশ্নের সমাধান করব, তারপরে এদিকে চলে আসবো। তো তোমরা ইতিমধ্যেই জানো যে গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু 45টা প্রশ্ন পড়বে। তো 2016 সালে যেমনটা ছিল তেমন সিলেবাস ধরেই কিন্তু এবারও কিন্তু পরীক্ষাটা হবে। তাই 45 নম্বরের মোট পরীক্ষা, তার মধ্যে 15টা কিন্তু অঙ্ক থাকবে। আর 15টা অঙ্কে যদি তুমি 15 নম্বর পাও, তাহলে ওখানে কিন্তু তুমি এক ধাপ এগিয়ে গেলে 5 নম্বরের জন্য। চলো 31 দাগের প্রশ্ন কী আছে আমরা একটু দেখি, তারপরে যে আমরা ক্লাসটা শুরু করব। তো ফার্স্ট অঙ্ক দেখবো 31 দাগের অঙ্ক। দেখো প্রথমে এই 31 দাগের মতন অঙ্ক থাকলে আমরা কি করতে পারি, আমরা এখানে সরাসরি যেহেতু এক্সের মান চেয়েছে, তাহলে 5x সমান সমান আমরা কি করতে পারি, এটা আমরা 5x গ্রেটার দেন এখানে আমরা দিতে পারি। এখানে এই যে 6টা 6 লিখবো, আর প্লাস ওয়াইটা ওই সাইড গেলে মাইনাস ওয়াই, ওয়াইয়ের মান কত দেওয়া আছে 16, তাই আমরা এটা লিখবো -16। এখন এখানে আমরা x সমান সমান x গ্রেটার দেন, এখানে -16 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে থাকবে -10। তো -10 আর 5টা নিচে চলে যাবে, তাহলে 5টা নিচে করলে 5 দ্বিগুণে 10, তাহলে 2 হবে। এখানে x এর মান হয়ে যাবে -2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে x গ্রেটার দেন -2, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। 32 দাগের অঙ্ক দেখো, তো এক ব্যক্তি তার বেতনের 1/5 এবং 700 টাকা খরচ করে দেখলো যে এখনও বেতনের 1/3 বাকি আছে, তার বেতন কত। তো এরকম অঙ্ক থাকলে তুমি কিভাবে সহজে সমাধান করবে, দেখো 1/5 1/3 যোগ করবে, যোগ করলে হয়ে যায় কত 8/15। তো 1 থেকে 8/15 বিয়োগ করবে, 1 থেকে 8/15 বিয়োগ করলে তোমাকে থাকবে 7/15। এই 7/15 অংশ সমান কিন্তু এই 700 টাকা। তাহলে কি করবে, এক অংশ সমান, তাহলে এই 700কে কি করবে, 700কে 15/7 দিয়ে গুণ করে দেবে, তাহলে 7 100 700। তাহলে মোট টাকা কত হবে, 15 100 1500। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 33 দাগের প্রশ্ন আছে, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রি করে 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। এরকম অঙ্ক থাকলে তুমি কি করবে, এই 178 দেবে ইন্টু, এবারে দেখো 11% ক্ষতি আর 11% লাভ, তার মানে 11% 100 টাকায় 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হয়ে যাবে 111, তাহলে 111 হবে। আর যেহেতু এত টাকা বিক্রি করেছে, তাই আমরা বিক্রয় মূল্য দিয়েই করবো। আর এখানে যদি ক্ষতি হয়ে যায়, তার বিক্রয় মূল্য কত হবে, তার বিক্রয় মূল্য হবে তোমার 89 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 111/89। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করলে তোমার অঙ্কের সমাধান হয়ে যাবে। এইটাকে এটা দিয়ে কাটলে হয়ে যাবে 2, আর 2কে আমরা 111 যদি গুণ করি, তাহলে 2 1 2 হবে, 2 1 2 হবে, 2 1 2, অর্থাৎ 222, অর্থাৎ 6 সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 34 দাগের প্রশ্ন দেখি। 34 দাগের প্রশ্ন আছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। তো দেখো এটাকে তুমি কিভাবে সমাধান করবে, প্রথমে তোমার 500 টাকা দুবার ছাড় দিতে হবে, 500 ইন্টু প্রথমে 20%, তাহলে 80/100, 500 টাকার উপর কিন্তু ছাড় দিচ্ছ। তারপরে কত হচ্ছে 10% ছাড়, তার মানে 90/100। আশা করি তোমরা বুঝতে পারছো। এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটবে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটবে। তো 5 8 40, 4 9 36, অর্থাৎ 360। তো এই বিক্রয় মূল্য হবে কিন্তু 360, বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছি। প্রত্যেকটা অঙ্ক এরকম 2 লাইনে অঙ্ক হয়ে যাবে। 35 দাগের প্রশ্ন, 160 এর 15% এর সাথে কত যোগ করলে যোগফল 240 এর 25%-এর সমান হবে। তো এই অঙ্কটা তুমি কিভাবে সহজেই সমাধান করবে, দেখো প্রত্যেকটা অঙ্ক সহজেই সমাধান হবে। তো এই অঙ্কটা তুমি কিভাবে সহজেই সমাধান করবে, তো 240 এর 25% কত,
এর 25% মানে 25/100। এর সাথে কত যোগ করলে যেহেতু বলেছে, তাহলে এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমার হয়ে যাবে 160। এই 160 এর 15%-এর সাথে কত যোগ করলে বলেছে, তাই এইটার থেকে এটা বিয়োগ করলে আমরা সেটা পার করতে পারবো। তাহলে 15/100। ব্যাস, এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তো এখানে আমরা এই শূন্য আর এই শূন্যটা কাটবো, আর এখানে 3 এ 5 15 করব, আর এখানে 5 দ্বিগুণে 10 করবো, অর্থাৎ 2 এ 3 আর 2 3 উপরে 2 নিচে, তাই এই 2 আর এই 16 কাটলে হয়ে যাবে 8। তাহলে 8 আর 3 8 উপরে 3 উপরে, আর এখানে আছে 4 25 100 করব, আর 4 আর এই 240 কাটলে হয়ে যাবে 60। তাহলে এখানে 60 থাকছে, তাহলে 60 বিয়োগ এখানে 3 8 24। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 4 আর কত হলো 10, 6 হলো 10, সাথে 1 দরকার 3, 3 আর কত হলো 6, 3 হলে 6 36। তো দেখো এই বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 36 দাগের প্রশ্ন চলে যাই। 36 দাগের যে প্রশ্নটা আছে দেখো, কত সুন্দর একটা প্রশ্ন আছে। কোন শহরে 2010 সালে প্রথমে জনসংখ্যা ছিল 10,000, পরপর 2 বছর যথাক্রমে 2% এবং 5% হারে জনসংখ্যা বাড়লো। 2012 সালের শেষে জনসংখ্যা কত হবে? তো 2% আর 5% হারে বাড়লো মানে কত হবে? এখানে আমার ছিল কত, 10,000। এর সঙ্গে 102/100 গুণ করবে, আর 105/100 গুণ করবে, তাহলে তোমার উত্তর বেরিয়ে যাবে। এই দুটো 4টি শূন্য, এই 4টি শূন্য আমরা কেটে দিলাম। এবার এটাকে এটা দিয়ে গুণ করলে কত হবে? এটাকে এটা দিয়ে গুণ করলে হয়ে যাবে 10,710। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে সঠিক উত্তর হবে 10,710। তো চলো আমরা দেখি ওই পিঠে কী আছে। তো তার জন্য আমরা অঙ্কর ওই পিঠে চলে যাব, অপশান কী আছে দেখব। দেখো এইখানে বাম দিকে সরে নিয়ে আসার পরে দেখো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে উত্তরটা কত আছে। এখানে 10,710, অর্থাৎ দ্বিতীয় দাগ হবে সঠিক উত্তর আছে কিন্তু। চলো আমরা 37 দাগের প্রশ্ন চলে যাই। 37-এর প্রশ্ন আছে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের গতিবেগ 3 কিমি/ঘন্টা হলে স্থান দুটির দূরত্ব কত? তো এরকম অঙ্ক থাকলে তোমরা কিভাবে সহজে সমাধান করবে, সবচেয়ে একটা সহজ টিপস ট্রিক্স বলে দেবো, যা আর এডুকেশন স্কুল তোমাদেরকে কিন্তু শেখাবে, আর কোনো চ্যানেল কিন্তু এটা শেখাবে না। তো এইটার সঙ্গে তোমরা কি করবে, 3, এটা হচ্ছে সূত্রের 3। তো এখানে দেখো 5 আর 8 আছে, তাহলে 8 যোগ 5 বাই 8 বিয়োগ 5। ব্যাস, এবারে এটাকে তুমি কি করবে, 3 ইন্টু এই 8 আর 5 13 হয়ে যাবে, 8-এর থেকে 5 বিয়োগ করলে 3 হয়ে যাবে, তাহলে এই 3, তাহলে 13 কিমি। এখন এটা কিন্তু এই 13 কিমি যেটা বেরালো, এটা কিন্তু নৌকার বেগ। নৌকার গতিবেগ হচ্ছে 13 কিমি/ঘন্টা। এখন বলেছে স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা, তাহলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? এখানে আমরা এটা বেরালো কিন্তু নৌকার বেগ, তাহলে নৌকার বেগ যখন বেরালো তাহলে স্রোতের বেগ আছে 3 কিমি/ঘন্টা, তাহলে নৌকা যোগ স্রোত কী হবে, অনুকূলের বেগ। অনুকূলের বেগ কত? অনুকূলের বেগ হচ্ছে, অনুকূলের বেগ সমান সমান নৌকা যোগ স্রোত, অর্থাৎ 13 যোগ 3, তাহলে হয়ে যাবে কত, 16 কিমি/আওয়ার। এখন অনুকূলের বেগ 16 কিমি/আওয়ার, তাহলে বলেছে ওই অনুকূলে কত 5 ঘন্টায় যায়, অনুকূলে যায় 5 ঘন্টায় ওই দূরত্বটায়, তাহলে 16 কিমি/ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় যদি 16 কিমি যায় তাহলে 5 ঘন্টায় কত যাবে, 16 গুণ 5, তাহলে 80 কিমি। তাহলে ওই স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এখানে বলছে স্থান দুটির দূরত্ব কত, 80 কিমি। তো এই বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। এছাড়াও কিন্তু এই অঙ্কগুলোর কিছু শিখতে হয়, নৌকার বেগ, স্রোতের বেগ, অনুকূলের বেগ, এসবগুলো শিখতে হয় কিন্তু, তা কিন্তু সিলেবাস ধরে চ্যাপ্টার ধরে করার সময় কিন্তু এগুলো শেখানো হয়। চলো আমরা 38 দাগের প্রশ্ন চলে যাই। 38 দাগের যে প্রশ্নটা আছে, একটি ট্রেন 180 কিমি পথ 4 ঘন্টায় অতিক্রম করে, অপর একটি ট্রেন একই অভিমুখে একই যাত্রা শুরু করে একই দূরত্ব 1 ঘন্টা কম সময় অতিক্রম করে, তাহলে প্রতি ঘন্টায় ট্রেন দুটির মধ্যে দূরত্ব কত? তো দেখো এটা হচ্ছে 180 কিমি যাচ্ছে 4 ঘন্টায়, তাহলে কিমিতে, তাহলে প্রতি ঘন্টায় কতটা যাচ্ছে, তার 4 দিয়ে ভাগ করব, তাহলে এখানে হয়ে যাবে 4 × 4 = 16, আর 2 দাও 18, 4 × 5 = 20, অর্থাৎ 45 কিমি/আওয়ার কিন্তু এখানে ও যাওয়ার সময়, মানে এই ট্রেনটা কিন্তু 45 কিমি/ঘন্টা বেগে যায়। আবার এখানে বলেছে দেখো, অপর একটি ট্রেন একই অভিমুখে একই সময় যাত্রা শুরু করে একই দূরত্ব 1 ঘন্টা কম সময়ে অতিক্রম করে, ও করছিল 4 ঘন্টায়, এ করছে 3 ঘন্টায় অতিক্রম, তাহলে এর গতিবেগ কত, 180/3, তাহলে কত হবে, 60 কিমি, 60 কিমি/আওয়ার।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3কে 180 আর 3 কাটলে হয়ে যাবে 60 কিমি পার আওয়ার। এখন এখানে বলেছে দেখো, বলেছে যে প্রতি ঘন্টায় ট্রেন দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে 1 ঘন্টায় এ যাচ্ছে 60 আর ও যাচ্ছে 45, তাহলে 60 বিয়োগ 45, তাহলে এটার উত্তর হবে কত? 15 কিমি পার আওয়ার হবে এর সঠিক উত্তর। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 39 দাগের প্রশ্নে চলে যাই। দুটি নল যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে একটি চৌবাচ্চা জল পূর্ণ করতে পারে। দুটি নল একসাথে খোলা 3 মিনিট পর প্রথম নলটি বন্ধ করা হলো। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে দেখো এই জায়গাটায় তুমি কীভাবে এটা সমাধান করবে। দেখো প্রথম নলটি 12 মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে বলছে একসাথে খোলা ছিল 3 মিনিট পর বন্ধ করেছে, 3 মিনিটে সে কতটা জল দেবে? তাহলে 12 মিনিটে পূর্ণ করে এক অংশ, 1 মিনিটে পূর্ণ করে কত অংশ, 3 মিনিটে পূর্ণ করে কত অংশ, তাহলে 3-এর 12 অংশ। 3-এর 12 অংশ সমান কত? 3-এর 12 অংশ সমান 1-এর 4 অংশ। তাহলে বাকি থাকবে কত? বাকি কিন্তু 1 বিয়োগ 1-এর 4 সমান সমান 3-এর 4 অংশ। এটা কিন্তু বাকি থাকে, 3-এর 4 অংশ বাকি। এখন বলেছে দ্বিতীয় নলটি কিন্তু প্রথম থেকেই খোলা ছিল, দ্বিতীয় নলটি কিন্তু প্রথম থেকেই খোলা ছিল, তাহলে 16 মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে এক অংশ পূর্ণ করতে ওর সময় লাগে কত? 16 মিনিট। তাহলে এখানে এই যে 3-এর 4 অংশ পূর্ণ করতে সময় লাগবে কত? 3-এর 4 এখানে গুণ হয়ে যাবে, 4-4 16, তাহলে 3-এর 4 12। এখানে কিন্তু 12 মিনিট কিন্তু ওর সঠিক উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো, সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? তো আমরা এবার দেখবো 40 দাগের এই অঙ্কটি। 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো, যাদের কিন্তু বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানে সমস্ত ছাত্রের গড় বয়স 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? তো নতুন কম বয়সী ছাত্রের বয়স কত তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কিভাবে করব? 30 জন ছাত্রের গড় বয়স কত? 15 বছর। তাহলে মোট বয়স কত? তার 30 আর 15 গুণ করব, তাহলে হয়ে যাবে 450। এখন ওর থেকে 20 বছর বয়সে একজন ছাত্র চলে গেল, তাহলে 20 বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত হবে? 430। এখন বলেছে এই জায়গায় একটা জিনিস লুকিয়ে আছে দেখো, এক ছাত্র বলছে 20 বছর বয়সে এক ছাত্র চলে যাওয়ার পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো। 2 জন যে ছাত্র ভর্তি হলো তাদের বয়সের পার্থক্য হচ্ছে 5, ভালো করে বুঝবে। এবারে 2 জন ছাত্র ভর্তি হওয়া মানে কি? একজন চলে গেছে 2 জন ভর্তি হয়েছে, তার মানে 30-এর জায়গায় একজন চলে গেল 29 হলো, আবার 2 জন ভর্তি হলো মানে 29 আর 2 31 জন ছাত্র হয়ে গেল। এখন বলছে বর্তমানে সমস্ত ছাত্রের গড় বয়স 15 বছর, তাহলে এখন বর্তমানে ছাত্র আছে কিন্তু 31, তাহলে তাদের গড় বয়স যদি 15 হয় তাহলে মোট কত? মোট হয়ে যাবে 31 সঙ্গে 15 গুণ, তাহলে 15 15 5 হাতে 1, 3 15 45 1 46, অর্থাৎ 465। এখন 465 কিন্তু মোট 31 জন বয়সের মোট বয়স হচ্ছে 31 জনের মোট বয়স 465। এখানে 29 জনের মোট বয়স কত আছে? 430, কারণ 20 বছর বয়সে একটা ছেলে চলে গেছে 30 জন থেকে, তাই 29 জনের মোট বয়স হচ্ছে 430। তাহলে 430টা আমি এর থেকে বিয়োগ করে দেবো, তাহলে মোট 2 জনের বয়সটা আমরা কিন্তু এই যে নতুন 2 জন ভর্তি হয়েছে তার বয়স আমরা বার করতে পারবো। তো এখান থেকে হচ্ছে 5 পাবো, 3 আর কত হলে 6, 3 হলে 6 অর্থাৎ 35। তাহলে যে নতুন 2 জন এসছে তাদের 2 জনের বয়স হচ্ছে 35। তাহলে দেখো যদি 35 হয় তাহলে ছোটোর বয়স যদি 15 হয় তাহলে বড়োর হবে 20, আর সে দুটোর বয়সের পার্থক্য কিন্তু 5। বড় যে হবে আর ছোট যে হবে, বড় জনের যদি 20 বছর হয় তাহলে ছোটো জনের হবে 15, আবার এই দুটো বয়সের পার্থক্য দেখো 5। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে কিন্তু এটা হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 15 হবে, বিদ্যাক হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখি কী আছে। এবার আমরা অ্যাকচুয়ালি জায়গায় এই অঙ্কটা দেখব। এ এবং বি একটি ব্যবসাতে 3:2 অনুপাতে মূলধন নিয়োগ করে। মোট লাভের 10% অনাথ আশ্রমে দানের পর বাকি লাভের মধ্যে 5400 টাকা এর লভ্যাংশ হিসেবে পায়। মোট লাভ নির্ণয় করো। তো এর আনুপাতিক ভাগার এখান থেকে কত হবে? 3/5, আর বির আনুপাতিক ভাগার কী হবে? 2/5। যেহেতু আমার এর লভ্যাংশ হিসেবে 5400 টাকা পায়, তাই এর মূলধনটা নিয়ে মূলধনের আনুপাতিক ভাগারটা নিয়ে কিন্তু কাজ করব। তো মনে করো মোট লাভ হচ্ছে 100 টাকা। 100 টাকার 10% অনাথ আশ্রমে দান করার পরে কত থাকবে? 90 টাকা। এখন এই 90 টাকার মধ্যে যদি 90 টাকার মধ্যে এ কত পাবে? এ পাবে 3/5 অংশ। 3/5 মানে 5 আর 90 যদি কাটি তাহলে 18 হবে, তাহলে 3 18 54 টাকা। তাহলে এ পাবে 54 টাকা। যদি এ 54 টাকা লাভ পায় তাহলে দেখো 54 টাকা যদি লাভ পায় তার মোট লাভ কত ছিল? যদি 54 টাকা এ লাভ পায় তাহলে মোট লাভ কত ছিল? মোট লাভ কিন্তু 100 টাকা ধরেছিলাম। তাহলে লাভ পায় এ যদি 54 টাকা লাভ পায়
তাহলে মোট লাভ হয় কত? 100 টাকা। যদি 1 টাকা হয় তাহলে এ পাবে 100/54, মানে মোট লাভ হবে 100/54। আর যদি ইয়ে পেয়েছে কত? 5,400 টাকা। 54 টাকা পেলে মোট লাভ হবে 100 টাকা, 1 টাকা পেলে 100/54, আর এই 5,400 এই টাকা যদি এ লাভ পায় তাহলে মোট লাভ হবে কত? তাই 5,400টা কিন্তু ওপরে গুণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটা গুণ করলে 100, আর 100 গুণ করলে হয়ে যাবে 10,000। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মোট লাভের পরিমাণ কিন্তু 10,000 টাকা। এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। আমরা এবার 42 দাগের এই অঙ্কটা দেখবো। 675 টাকায় এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত তবে তাদের অংশের অনুপাত 1:2:3 হতো। সি কত টাকা পেল? তো 1:2:3, 675 টাকা এমনভাবে ভাগ করবে, তাহলে 3 জনে পাচ্ছে কত? 3 পাচ্ছে 15 টাকা। তাহলে 15 টাকা 675 থেকে 15 বিয়োগ করো, তাহলে হয়ে যাবে 660 টাকা। এই 660 টাকা তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে কত দিয়ে? এই যে অনুপাত কত আছে? সি হবে এইটা, এ হবে এটা, বি হবে এটা, সি হবে এটা। তাহলে সি কিন্তু 3/3 আর 2 5 আর 1 6 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3/6 অর্থাৎ 6×11 66, তো 110। সেই ক্ষেত্রে আমরা 3×11 33 পাবো, 330। তাহলে সি কত টাকা পাবে? সি কিন্তু 330 টাকা পাবে। এটা কিন্তু সঠিক নয়। কারণ কি বলেছে না যে যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেতো, তার মানে কি এর সঙ্গে আরও 5 টাকা কিন্তু সি পেয়েছে। তাই 330-এর সঙ্গে আমরা 5 যোগ করে দেবো, তাহলে হবে 335। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সির দাগ হবে সঠিক উত্তর। সি কিন্তু 335 টাকা পাবে। 42 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সির দাগ। চলো আমরা 43 দাগের প্রশ্নে চলে যাই। 43 দাগের প্রশ্ন কী আছে আমরা একটু উপরের দিকে তুলব। 43 দাগের প্রশ্ন আছে, দেখো আমরা এবার 43 দাগের এই অঙ্ক দেখবো। 3100 টাকা রাম ও শ্যামের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে 300 টাকা করে নিলে বাকি টাকার অনুপাত 2:3 হবে। তো এই অঙ্কটা তুমি কীভাবে সহজে সমাধান করবে? দেখো 3100 টাকার থেকে প্রত্যেকে কিন্তু মানে 300 টাকা করে দিচ্ছে। তার মানে রাম আর শ্যাম দুজনের কত হবে? 3 দিনও 600 টাকা। এই 600 টাকাটা কিন্তু 3100 টাকার থেকে বাদ যাবে। বাদ গেলে থাকবে কত? 2500 টাকা। এই 2500 টাকা 2:3 অনুপাতে দিলে রাম কত পাবে? রাম পাবে রাম সমান 2500 গুণ 2/5। শ্যাম পাবে 2500 গুণ 3/5। এখন এই দুটো যদি আমরা কাটাকুটি করি তাহলে 500, এখানেও যদি আমরা কাটাকুটি করি তাহলে 500। তাহলে এখানে দেখো 5 × 10 1000, আর এখানে দেখো 1500। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে রাম পাচ্ছে 1000 আর শ্যাম পাচ্ছে 1500। তা এবার এইখানটা কিন্তু বলেছে 3100 টাকা রাম ও শ্যামের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে, তাহলে 1000 টাকার 1500 টাকা করে দিলে হবে না, কিন্তু এর সঙ্গে 300 টাকাটা যোগ দিতে হবে। কারণ 300 টাকা করে মানে এখানে বলছে যাতে প্রাপ্ত টাকাতে 300 টাকা করে নিয়ে নিলে। কথাটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে 1000 সঙ্গে 300টা যোগ করতে হবে, এখানে 300, আর এর সঙ্গেও 300 যোগ করতে হবে। তবেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব 1300, আর একজনের হবে শ্যামের হবে 1800। 1300 আর 1800 করে যদি দেয় তাহলে কিন্তু 300 টাকা করে তাদের কাছ থেকে নিয়ে নিলে 2:3 অনুপাতে তাদের কাছে টাকা থাকবে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো 1300 আর 1800। তো এইভাবে 43 দাগের অঙ্ক সহজে সমাধান করা যায়। চলো 44 দাগের অঙ্ক দেখি। 44 দাগের যে অঙ্কটা আছে, 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি কত? 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি কত? তো তুমি এটাকে কিভাবে সমাধান করবে? যেহেতু ঘনের সমষ্টি বলেছে, তাহলে তোমার উত্তরটা কিভাবে বার করবে? এখানে ঘনের সমষ্টি বলেছে কিন্তু, তাই তোমাদের উত্তরটা এরমভাবে বার করতে হবে। 1/8, 1 থেকে 9 পর্যন্ত বলেছে, 1 থেকে 9, তাহলে 1/8 সূত্র হয়ে যাবে n+1 তার এই হোল স্কোয়ার, তারপরে n² প্লাস 2n - 1, এই কিন্তু সূত্র হয়ে যাবে। সূত্র কিন্তু তোমার এটা চলে আসবে। সেই ক্ষেত্রে 1-এর 8, আর n এর মান তুমি কী ধরবে? n এর মান ধরবে 9। তাহলে 9 আর 1-এ কত হয়? 10। 10 স্কোয়ার মানে এখানে 100 গুণ, আর n মানে 9, 9-এর স্কোয়ার মানে 81, 9 × 18, 18 থেকে 17 বাদ যাবে, তাহলে 81, আর 10 91, আর 7 98। তো আমরা এটা যদি কাটি 4 × 8 হবে 4 × 25 100 হবে, আর 2 আর 98 কাটলে কত হবে? 49 × 98। তাহলে আমরা এখান থেকে পাবো 550, তো আমরা এখানে পাবো 5 × 25
5 25 125, তার থেকে 25 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 1225। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1225, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। এবার আমরা এই 45 দাগের প্রশ্ন দেখব। এবার আমরা এই 45 দাগের প্রশ্ন দেখব। 45 দাগের প্রশ্ন কি আছে? 45 দাগের প্রশ্ন আছে 40 লিটার শরবতের সিরাপ ও জলের অনুপাত 3:2, সেটাতে আর কত লিটার জল মেশালে নূতন মিশ্রণে সিরাপ এবং জলের অনুপাত 4:3 হবে। তো এই অঙ্ক তুমি সহজেই সমাধান করতে পারবে। কীভাবে সহজে সমাধান করতে পারবে দেখো, এখানে তোমাকে দেখতে হবে যে এই যে 3 আর 2-এর যোগফল কত? 5। 5কে 40 দিয়ে ভাগ করলে 8। 8কে যদি তুমি 3-এর সাথে 8 একবার গুণ করবে আর 2-এর সঙ্গে 8 একবার গুণ করবে, তাহলে 3 8-এ 24, 24টা হবে সিরাপ, এই সিরাপের নিচে 24 লিখবে। 8 দিনে 16, 16 হচ্ছে জল। তাহলে সিরাপ এবং জল আছে 40 লিটারের মধ্যে, সিরাপ আছে 24 লিটার, জল আছে 16 লিটার। সেটাতে আর কত লিটার জল মেশাতে হবে? তার মানে আছে 16, তাহলে এতে আর কত লিটার জল মেশাতে হবে? তখন সিরাপ ও জলের অনুপাত হবে 4:3। তাহলে সিরাপ আছে 24 আর নিচে দেবো জল আছে 16, 16-র সঙ্গে আমরা এক্স যোগ করব, 16 যোগ এক্স, তবেই আমরা 4/3 পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা 4 6 24 করতে পারবো। 6 আর এই 3 যদি গুণ করি 18, তাহলে এক্স সমান সমান এখানে 16 প্লাস এক্স সমান সমান 18 হয়ে যাবে, 3 6 18। তাহলে এক্স সমান সমান কী হবে? 18, এই 16টা ওই সাইডে গেলে বিয়োগ 16, তাহলে এক্স সমান সমান হয়ে যাবে 2। এর সঠিক উত্তর হবে কিন্তু 2 লিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু 45 দাগের অঙ্ক সহজে সমাধান করা যায়। তো আজকে ক্লাসটা আমরা আজকে ক্লাসে আমরা দেখলাম রেলওয়ে। তো আজকে ক্লাসে আমরা দেখলাম স্কুল সার্ভিস কমিশনের যে ক্লার্ক গ্রুপ ডি পরীক্ষাটি হবে তার কিন্তু একটি প্র্যাকটিস সেট। আমরা আজকের প্র্যাকটিস সেটটা দেখলাম গ্রুপ ডির প্র্যাকটিস সেট। এখানে দেখতেই পাচ্ছ স্কুল সার্ভিস গ্রুপ ডি পরীক্ষার প্র্যাকটিস সেট। তো আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।